জি আছি, আল্লাহর রহমতে ভালোই। আপনি বাংলার মানুষ, এখন আমরা বাংলা টাংলা নিয়ে কথা বলবো। আসলে এখানে বিষয়টা হচ্ছে আপনারা এগুলা তো বইতেও আছে, আপনারা এগুলা জানেন, এই জন্য আর খুব বেশি মানুষ দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের এখানে মূল কাজটা হচ্ছে, ধরেন আপনি হয়তোবা বাসায় পড়তে যদি ইচ্ছা না হয়, এই জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলা এখানে যদি আপনি একবার সবার সাথে করেন, তাহলে আপনার জন্য ভালো। মানে একটা আলোচনা করলে এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আমি একটু আসছি। আর আপনার এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আমরা মোটামুটি প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আসব। আর এখানে আরেকটা স্পেশাল সুবিধা পাবেন, সেটা হচ্ছে আমি P2 এর যে লেকচার শিটগুলো আছে না, স্লাইডগুলো, ওদের ক্লাসের যে ম্যাটেরিয়ালসগুলো, ওগুলা এখানে ধরেন যে আমরা শেয়ার করব। বুঝছেন? মানে ওগুলা নিয়ে আমরা একসাথে আলোচনা করব। তাহলে ধরেন আপনি মোটামুটি বলতে পারেন যে কোচিং টোচিং করা ছাড়াই আমাদের এখানে একসাথে গ্রুপ স্টাডিতে আপনার হয়ে যাবে এবং খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। দেখেন, আমি যে সকল এজেন্ডাগুলো হাতে নেই, এগুলা যদি বাস্তবায়ন করা যায়, আসলে কোনো জায়গায় কোচিং টোচিং করা লাগবে না। আর বলতে পারেন এখন আমি কোচিংয়ে ভর্তি হওয়ার পিছনে কারণ একটাই, যাতে কোনো একটা ভালো কোচিংয়ের সংস্পর্শে থেকে ওখান থেকে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের গ্রুপ স্টাডিটাকে আরও সমৃদ্ধ করা যায়। এটাই হচ্ছে আমার কোচিংয়ে অ্যাড হওয়ার মূল উদ্দেশ্য। তো এই জন্য আমি আজকে ওখানকার অনেকগুলো স্লাইড রেডি করলাম, আমরা কিছুক্ষণ পরে স্লাইড শো করব এখানে। আর যেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে, ধরেন 200টা প্রিলিমিনারিতে 200টা প্রশ্ন আসে। তো তো আপনি 200 মার্কসের প্রিপারেশন নিলে আপনি ব্যর্থ হবেন, আপনি পরীক্ষা খারাপ করবেন। তাহলে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে, আপনাকে মূলত প্রিপারেশনটা নিতে হবে আপনার, ধরেন মানে 140 থেকে 50 মার্কসের মধ্যে। এখন আমি একটা প্ল্যানিং নিলাম যে আমরা 47তম বিসিএস এর আগে আমাদের জুম মিটিং গুলাতে আমরা এই 140 থেকে 50 মার্কসের একটা প্রস্তুতি আমরা নিয়ে ফেলবো। মানে আমাদের যে রেকর্ড গুলা থাকবে, এই রেকর্ড গুলা যদি কেউ শোনে বারবার, এবং এগুলো যদি নোট করে বা মনে রাখে, তখন সে ইনশাল্লাহ 47তম ফেলে ইনশাল্লাহ টিকে যাবে। ঠিক আছে? কারণ টিকার মতো যতটুকু ইনফরমেশন দরকার, সবগুলো ইনফরমেশন আমরা এখানে আলোচনা করব। সো আমাদের জুম সেশনগুলো খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হবে আপনি যদি একটা গুছানো প্রস্তুতি নিতে চান। ঠিক আছে? এটাই আর কি। তো যাই হোক, যে অনেক সময় দেখা গেছে যে ফ্রি জিনিসের মূল্য থাকে না, সেটাও স্বাভাবিক। এখন আমাদের এখানে যে কজন আপনারা আছেন, আপনারা যদি কোনো কোচিংয়ে ভর্তি হইতেন তাহলে কিন্তু অনেক বেশি সিরিয়াস থাকতো। তো আমাদের এই সবগুলা তো মূলত চ্যারিটি মূলক, তো মানে আমরা সবাই একসাথে কাজগুলা করতেছি। তো সো এই জন্য এখানে ধরেন যে এখানে পার্টিসিপেট খুব কম থাকবে, এটাই স্বাভাবিক। হৃদয়ের সাথে কথা বলছিলাম যে আমরা 47তম বিসিএস জন্য এখান থেকে সর্বোচ্চ 4 থেকে 5 জন পাইতে পারি, এর বেশি মানুষ হয়তোবা এখানে পাওয়া যাবে না, যেটা মানে বাস্তবতা। এখন আমি চাই যে আপনারা এই ভুল ধারণাটাকে শুধরে দেন, মানে আপনারা আরো বেশি পরিমাণে সিরিয়াস হন। ঠিক আছে? আমার ভুল শুধরাইলে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যদি বলেন, ধরেন যে 4 থেকে 5 জন বলা মানে বুঝছেন যে টেকনিক্যালি আমি আপনাকেও বাদ দিয়ে দিছি, মানে বলতে চাচ্ছি যে আপনিও প্রস্তুতি নেবেন না, যেহেতু সংখ্যাটা অনেক কম। সো এখানে তো বলা যায় না, যদি এমন হয়তো যে অর্ধেকের বেশি প্রস্তুতি থাকবে, তাহলে আপনাকে অর্ধেকের বেশির মধ্যে আপনি চিন্তা করতে পারতেন। যেহেতু 3-4 জন বললাম, তার মানে বোঝা গেল সংখ্যাটা অনেক কম, তার মানে আপনাকেও আমরা, বিশেষ করে আমি বলতেছি যে আপনি হয়তো বা থাকবেন না এরকম। বুঝছেন? তো এই জন্য আমি চাই যে ভুল ধারণাটা শুধরে যাক, এবং আজকে থেকে আমাদের জুম মিটিং এর যেই গ্রুপ ডিসকাশনটা শুরু হচ্ছে, আমরা ইনশাল্লাহ 140 থেকে 50 মার্কসের টার্গেট নেব, এবং পরীক্ষায় যেই সকল জিনিসগুলো প্রয়োজনীয়, এগুলা বিভিন্ন বই থেকে দলিল দস্তাবেজ দিয়ে আমরা এই জুমের যেই সেশনগুলোর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। এখন তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে এখন দেখেন যে আমাদের প্রশ্নগুলা কোন জায়গা থেকে আসে, মানে চর্যাপদ থেকে, বা আমাদের যে প্রাচীন যুগ আর হচ্ছে আপনার মধ্যযুগ, এগুলা থেকে তো প্রায় 5 মার্কসের প্রশ্ন আসে। তো এখন এগুলাতে কোন কোন সাইটগুলা থেকে আসে এগুলা নিয়ে আমরা, ও একজন আপু উনি ঢুকতে পারতেছে না। আচ্ছা, ওনাকে কেউ মানে একটু হেল্প টেল্প করেন, দেখেন আমি তো এখানে কথা বলতেছি, আমাদের ওই ইয়েতে আছে কি বলে মেসেঞ্জার গ্রুপে মনে হয় একজন আপু উনি চেষ্টা করতেছে বারবার।
আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি ওনাকে, দেখি উনি যে পারে কিনা। হয়তোবা ওনার এখানে সমস্যা, যেহেতু আপনারা ঢুকতে পারছেন। তাহলে আমরা মানে একটা বিশ্লেষণে যাব। সেই বিশ্লেষণটা আমার না, এটা P2 এর বিশ্লেষণ। ঠিক আছে, এগুলো আমি সরাসরি বলে দিই কোন জায়গা থেকে নিচ্ছি। এগুলো তো আপনারা জানেন যে এগুলো আমার এখানে কোনো ক্রেডিট নাই। আমি মানুষের থেকে ধার করে হাই না এখানে দেই, বুঝছেন। আমি লিঙ্কটা ওনার জন্য আবার দিয়ে দিচ্ছি, দেখি উনি অ্যাড হতে পারে কিনা। আচ্ছা, তো এখন আমরা একটা একটা উদ্দেশ্যে যাই যে 45তম বিসিএস পর্যন্ত আমাদের আজকের টপিকে কি ধরনের প্রশ্ন আসছিল। আমাদের P2 তে যে বিশ্লেষণটা আমরা দেখছিলাম সেখান থেকেই বিশ্লেষণটাতে আমি যাই। আচ্ছা, আমি একটু হুম, দেখি ওদের। এখন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করলাম, এটা আমার মোবাইলের স্ক্রিন। তো আহ, এই যে আমি এই স্লাইডগুলো ওখান থেকে নিছি। এখানে আমার একটু ছবি টবি দেখা যাচ্ছে। আহ, একটু দাঁড়ান, আমি একটু খুঁজে নিই। অনেকগুলা স্লাইড, তো আজকে আমরা এগুলো আলোচনা করব। আচ্ছা দেখেন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমি এখন মানে যারাই যুক্ত হয়েছেন আপনারা রেসপন্স করবেন। আমি যেহেতু স্ক্রিন শেয়ার করছি এই জন্য আমি আসলে আর ব্যাকে দিলে তো ব্যাকে চলে আসবে। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে যা লেখা আছে? কেউ একজন বলেন, কথা বলেন। দেখতেছেন? জি হ্যাঁ, ভাই। হ্যাঁ দেখেন, তাহলে আমরা এখানে প্রশ্ন বিশ্লেষণটা করে দেখি। আমরা এইভাবে প্রত্যেকটা জিনিসের প্রশ্ন অ্যানালাইসিস করবো, এগুলো আমাদের অ্যানালাইসিস না, এগুলো আগেই বলা হয়েছে। দেখেন আমাদের প্রাচীন যুগ থেকে ওই যে 45তম বিসিএস একটা আসছে, 42তম বিসিএস একটা আসছে। আর চর্যাপদ থেকে প্রতি বছরই দুইটা একটা থাকে সব সময়। আর মধ্যযুগ থেকে তো আমাদের মাঝে মাঝে এমন হয়, এই যে মধ্যযুগ থেকে আপনার এখানে 45তম বিসিএস এ 5টা আসছে, মানে চর্যাপদ থেকে একটা, মধ্যযুগ থেকে 5টা। তার মানে সব মিলিয়ে দেখেন যে এখানে 6 মার্কস আসছে। তার মানে রেশিওটা 5 থেকে 6 এর মধ্যে থাকে, আবার 4ও থাকতে পারে। যেমন 44তমতে মধ্যযুগ আর চর্যাপদ থেকে আসেই নাই, মধ্যযুগ থেকে 4টা প্রশ্ন আসছে। আবার এই আপনার তারপরে দেখা যাচ্ছে যে 43তমতে চর্যাপদ থেকে 2টা আসছে, মঙ্গল কাব্য থেকে একটা আসছে। আর হচ্ছে আরাকান রাজসভার বাংলা সাহিত্য থেকে একটা আসছে। এখন আপনারা এখান থেকে প্রশ্ন বিশ্লেষণ করে প্রাচীন এবং মধ্যযুগ থেকে আপনি কি কি পড়বেন দেখেন, মানে কোন বিষয়টাকে আপনি বেশি গুরুত্ব দিবেন। প্রথম হচ্ছে প্রাচীন যুগের যে সাহিত্যটা, চর্যাপদ, সেটা আপনি অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ অ্যাভারেজে এখান থেকে মার্কস কিন্তু আসে। হয়তো 1 বছর আসে নাই, কিন্তু অ্যাভারেজে এখান থেকে আমরা ধরতে পারি। আর মধ্যযুগের মধ্যে আপনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা, সেখান থেকে 38তম বিসিএস ছাড়া এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে না, লাস্ট 38-এ আসছে। তার মানে এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, মানে মোটামুটি ধরেন যে এটা অনেক বছর যেহেতু আসে নাই, তাহলে সামনের বিসিএস এ এখান থেকে আসতে পারে। আমরা 46টা দেখবো, 46 এখান থেকে আসে নাই। 46 আপনার এই জায়গাটা থেকে আসে নাই, সো আমাদের কাছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখান থেকে ভবিষ্যতে আসতে পারে। তারপরে মঙ্গল কাব্যগুলা থেকে মাঝে মাঝে আসে, বৈষ্ণব পদাবলী যেগুলো ওখান থেকেও মাঝে মাঝে আসে। তাহলে এখন আমরা দেখতেছি যে এইটা হচ্ছে অ্যানালাইসিস, এটা আপনি বাসায় একটু দেখিয়েন আরো কয়েকবার। এবার দেখেন যে 46তম বিসিএস কি প্রশ্ন আসছিল, চর্যাপদের কবিরা কবিরা ছিলেন। মানে দেখেন, আপনি এই কটা প্রশ্ন যদি আপনি দেখেন, অ্যানালাইসিস করেন, তখন দেখবেন যে চর্যাপদ থেকে সাধারণত খুবই মানে মানে ধরা যায় সহজ সহজ প্রশ্নগুলো আসে, কারণ এটা তো ফিক্স, তো এখানে তার নতুন কোনো কিছু আবিষ্কার হচ্ছে না। আবার দেখবেন এখন বর্তমানে বাংলা প্রশ্নের একটা প্যাটার্ন হয় যে যদি প্রশ্ন কঠিন করে তাহলে কেউই পারবে না, আর প্রশ্নটা যদি মিডিয়াম করে তাহলে এবার যারা ভালো করছে ওরা পাবে। তাহলে আমি বলতে চাচ্ছি, আমাদের বাংলাতে জুম মিটিং এ যে সকল টপিকগুলো আলোচনা, এবং সবগুলো টপিক আমরা আলোচনা করব, তাহলে আমাদের 47তম বিসিএস এ ইনশাল্লাহ যদি যে সকল প্রশ্নগুলো আপনার চোখের সামনে পড়বে ওগুলা কেউই পারবে না, আপনিও পারবেন না। যদি আপনি আমাদের, আমরা ইনশাল্লাহ যে প্ল্যানিংটা নিলাম যে সকল কিছু আমরা এখানে আলোচনা করব বাংলা সাহিত্যের, তাহলে আপনি যখন বাংলা সাহিত্যের উপর পরীক্ষা দিতে যাবেন ওখানে, তখন দেখবেন যে কোনো কমন তথ্য এবং মোটামুটি হার্ড তথ্য আপনার মানে জানাশোনার বাইরে থাকবে না, এরকম কোনো তথ্য থাকবে না। যেইটা সবাই পারবে না ওইটা আপনিও পারবেন না। মানে আমার কথাটা বুঝছেন?
যে যে জিনিসটা প্রশ্নটা পারা উচিত, মানে সহজ এবং হালকা একটু ইজি কঠিন অবস্থায় আর কি। এগুলোর মধ্যে আপনার যেই প্রশ্নগুলো আসবে এগুলো আপনি ইনশাল্লাহ পারবেন। এখন যদি এরকম হয় যে হৃদয় ভাই আমাকে বলছিল যে বাংলা সাহিত্যে অনেকগুলো কবি আছে, এখন এত কবির সাহিত্য যদি আপনি মুখস্থ করতে চান 47তম দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনি ওই বাংলা সাহিত্য পড়তে পড়তে 8 মাস 9 মাস চলে যাবে। ঠিক আছে, সো আমাদের তো এত টাইম নেই, এই জন্য আমরা দেখব যে 20টার মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখছি 20টার মধ্যে 13 থেকে 14টা প্রশ্ন বা 15-16টার মতো প্রশ্ন খুবই, না 16-17টার মতো প্রশ্ন আমরা বলতে পারি, 16-17টার মতো প্রশ্ন খুবই কমন টপিক থেকে দেয়। এখন আমাদের টার্গেট হচ্ছে এই 16-17টা প্রশ্ন, যেগুলো আকাশে বা বাতাসের থেকে প্রশ্ন আসবে ওইসব প্রশ্নগুলো আমরা দেখবো না। ঠিক আছে, এখন তাহলে বলতে পারেন যে আমাদের বিদ্যাবাড়িতে তো বাংলা ক্লাসগুলো হয়ে গেছে, তাহলে ওখানকার মধ্যে এখানকার মধ্যে পার্থক্য কি? এই দুইটা আমাদের এখানকার মধ্যে পার্থক্য বলতে যে আপনি বাসায় এই টাইমটা পড়বেন না, আমাদের সাথে একসাথে বসে আলোচনা করবেন, আলোচনার মধ্যে থেকে মনে থাকবে অনেক কিছু। ঠিক আছে, এইটা হলো 1 নম্বর কথা, যে এই টাইমটা আপনি একসাথে যদি 2 ঘন্টা এখানে থাকেন, আপনি তো এখানে পড়াশোনার মধ্যেই থাকবেন, গল্পের মধ্যে থাকবেন না। সো আপনার এই 2 ঘন্টা আজকের দিনের মধ্যে ভালো একটা পড়া হবে। এরপরে হচ্ছে আপনি ইউনিক কিছু তথ্য জানবেন এবং আপনি আপনার মতামত দিতে পারবেন, কোনো কিছু যদি কনফিউশন থাকে যে কোনো প্রশ্ন করবেন, আমাদের মধ্যে যে কেউ একজন আপনার উত্তরটা দিয়ে দিবে। বিষয়টা এমন নয় যে আমি সবকিছু এখানে মেনটেন করতেছি, আমি এখানকার হোস্ট, আপনারা সবাই গেস্ট। ঠিক আছে, মানে হচ্ছে যে আমি জুম জুমের লিঙ্কটা আমি দিলাম বা ম্যাট্রিক্সগুলো আমি দিলাম, তার মানে এই নয় যে এখানে একক মানে কার্যক্রম আমারই থাকবে, এখানে আপনারাও আলোচক। ঠিক আছে, তাহলে আপনারা এখানে কথাবার্তা বলবেন, আমরা প্রশ্নগুলোর দিকে আমরা যাই। দেখেন, চর্যাপদের কবিরা কি ছিলেন? খুবই সহজ প্রশ্ন। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? বলেন তো, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ কে করছে? মনে আছে আপনাদের? কৃতিচন্দ্র ভাই। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? কীর্তিচন্দ্র ভাই। কীর্তিচন্দ্র। কীর্তিচন্দ্র হচ্ছে আপনার, তাহলে তাহলে মানে চর্যাপদের আহ, মানে কি বলে তিব্বতী অনুবাদ করেন কে আর প্রকাশ আর অনুবাদ করা কি এক কথা? আমার কাছে ফুল প্রশ্নটা নাই 46-এর অপশনগুলোতে কি আছে? প্রবোধ কুমার নাম। হ্যাঁ, এই যে আমাদের হৃদয় বায়ু উত্তেজনায় কিন্তু আপনি একটা ভুল করে ফেলছেন। এখানে হচ্ছে চর্যাপদের এই যে তিব্বতী অনুবাদ, যেটা যেটা 1938 সালে আপনার পাইছিল ওই যে প্রবোধচন্দ্র, কি যেন একজন, ওনার নাম কি যেন ছিল, প্রবোধচন্দ্র পুরাপুরি, হ্যাঁ, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি, ভাই। হ্যাঁ, প্রবোধচন্দ্র বাগচি, উনি কিন্তু এই অনুবাদটা আবিষ্কার করে। ঠিক আছে, আর এই তিব্বতী ভাষায় অনুবাদ করছিল কীর্তিচন্দ্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন যে এই ধরনের প্রশ্নগুলো আমরা আবার এটা ভবিষ্যৎ আমরা এমনি একবার দেখি, প্রশ্নের ডিটেলসে না যাই, এমনি একবার প্রশ্নগুলো পড়েন, আমি উত্তরের দিকে না যাই। চর্যাপদের টিকাকারের নাম কি? এটা সবাই জানেন। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? খুবই সহজ প্রশ্ন। রুখের কি তেঁতুলি কুমিরে খায়, এই প্রকার, এই কথার অর্থ কি? চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? হরপ্রদের শাস্তির উপাধি কি? একদম সহজ প্রশ্ন। চর্যাপদ কোন ধর্মদের কথা আছে? সান্দ্র ভাষা কোন সাহিত্যের সঙ্গে যুক্ত? চর্যাচর্য বিনিশ্চয় অর্থ কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? এটা একটু জটিল ছিল। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় কোন কবির? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? খুবই ইজি ইজি কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই স্লাইডটা বা আমাদের এটা সাজানো হয়েছিল। এখন দেখেন যে আমরা এই স্ক্রিন শেয়ারের মধ্যে যাব, তার আগে আমরা একটু হালকা পাতলা সবাই মিলে আলোচনা করি এবং আমরা এই 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 প্ল্যাটফর্মে আবার ফিরে আসব। আমরা স্ক্রিন শেয়ার আর একটু পরে করব, এখন আমরা বাংলা সাহিত্যের উৎপত্তি নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখন দেখেন যে শুরুতে আমরা যদি জানি যে আমরা অগ্রদূত থেকে একটা প্যাটার্ন নিতে পারি। এখানে বলা আছে যে এটা হচ্ছে আমাদের পূর্বের যেই জাতিরা এই বাংলাদেশে এই উপমহাদেশে বসবাস করতো, তারা আমাদের বাঙালি জাতির মূল অংশ কোন জায়গা থেকে গড়ে উঠছে বলতে পারবেন? আমরা আলোচনা করি একসাথে। জানেন, মানে আমাদের বাঙালি জাতির যে জাতিটা গঠন হয়েছে, ঠিক আছে, কিন্তু এই বাঙালি জাতির মূল অংশটা আসলে কোন জায়গা থেকে গঠন গঠন হয়েছিল? প্রথম হচ্ছে দেখেন যে আমাদের দেশে প্রথমে ছিল আর্য পূর্ব জনগোষ্ঠী। তো আর্য আর অনার্য সম্বন্ধে বোঝেন, আর্যরা হচ্ছে ইরানি, মানে যারা ককেশাস অঞ্চল থেকে
খ্রিস্টপূর্ব 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চল থেকে এরা আসছিল। এরপরে এরা আইসা এখানে ওই যে নিগ্রোটা যারা আছে, আহ আচ্ছা না সরি, আমরা শুরু থেকে আসি। প্রায় 4 থেকে 5 হাজার বছর পূর্বে আমাদের এখানে নিগ্রোটা নামক একটা জাতি বসবাস করতো। এই নিগ্রোরা ছিল মানে খুব বেশি উন্নত সভ্যতা ছিল না, পরে নিগ্রোদেরকে সরাইছে অস্টিকরা। এখন এই যে যে অস্টিক জাতি, এই অস্টিক জাতির থেকে আমাদের মূলত বাঙালি জাতিটা গঠিত হয়েছে। এবার অস্টিকদের পরে এখানে আপনার ককেশীয় অঞ্চল থেকে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্য গোষ্ঠী মানে সাদা সাদা বর্ণের এই আর্যরা আসলো, আইসা ওরা অস্টিকদেরকে দৌড়াই দিল। তো এখানে বাঙালি জাতির এই যে এরপরে আমাদের আমরা যেটা তো ধরেন ফুল ইতিহাসের ক্লাস না, এজন্য আমরা এখানে সংক্ষিপ্ত করতেছি। তাহলে এখন যদি আপনাকে বলে যে বাঙালি জাতের মূল অংশটা গড়ে উঠছে কিন্তু আপনার অস্টিক জাতি গোষ্ঠী থেকে, ঠিক আছে? অস্টিকরাই এখানে অনেক বেশি পরিমাণে ইয়ে ছিল। আমরা তো আর আর্য না, ঠিক আছে? আর্যরা তো হলো বহিরাগত, আমাদের মূল জাতিটা কিন্তু আপনার অস্টিক থেকে। আচ্ছা যাই হোক, তো এখানে সাধারণত আমরা জানি বাংলাদেশের ইতিহাসের সাথে মানে বাঙালি জাতির ইতিহাসের সাথে ভাষার একটা আপনার মানে লিঙ্ক আছে। এখন এই লিঙ্কটা নিয়ে আমরা দেখাচ্ছি যে এখানে এটা আপনাদের সবার কাছে আছে আশা করি। যে এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে, পৃষ্ঠা দেখা যাচ্ছে, দেখেন যে পৃষ্ঠাটা হচ্ছে এই যে দেখেন আহ, এখানে আমাদের আপনারা বইও নিয়েন, বুঝছেন? বই নিলে ভালো হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এই যে বাঙালির দের মধ্যে দেওয়া আছে এখানে ওই যে আপনার ইন্দো ইউরোপীয় যে ভাষাগুলো আছে এর মধ্যে দুইটা শাখা, একটা আছে কিন্তু আর একটা হচ্ছে শতম, ঠিক আছে? এই শতমের যে শাখাটা সেখান থেকে আসছে আপনার প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মানে বিভিন্নভাবে পরিবর্তন হয়ে এই যে দেখেন এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এই আর্য ভাষা থেকে আমাদের এখানে দেখেন এই যে একটা আপনারা হুমায়ুন আজাদের একটা বই আছে, বইটার নাম হচ্ছে যে আচ্ছা না, লাল নীল দীপাবলি, এটা আপনারা পড়ছেন। তো সেই লাল নীল দীপাবলির মধ্যে একটা কথা আছে যে আমাদের যেই ভারতীয় উপমহাদেশে যে ভাষাটা প্রচলিত ছিল সেটা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এখন প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোন জায়গা থেকে আসছে? সেটা আসছে ইন্দো ইউরোপীয় যে ভাষাটা, যেটা ভাষা গোষ্ঠী থেকে। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে দুইটা রূপ আসছে, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। এই শতমটা পরিবর্তন হতে হতে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে প্রাচীন আর্য ভাষায় রূপান্তরিত হয়েছে। এই প্রাচীন আর্য ভাষাটাই হচ্ছে আপনার সংস্কৃত ভাষা, ঠিক আছে? এই সংস্কৃত ভাষাটা ছিল আহ মানে ওই সময়ের হিন্দু সমাজের পূজা অর্চনায় ব্যবহার হইতো এবং অভিজাত শ্রেণীর ভাষা, মানে সাধারণ বাঙালিরা এই সংস্কৃত ভাষায় কথাবার্তা বলতো না। এরপর এই প্রাচীন আর্য ভাষা থেকে একটা ভাষা বিভিন্নভাবে পরিবর্তন হয়ে আসছে আপনার পালি ভাষা, এই যে পালি। তো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে লাল নীল দীপাবলি বইয়ের মধ্যে এইভাবে বলা আছে, প্রাচীন আর্য ভাষা মানুষের মুখে মুখে পরিবর্তন হয়ে এই যে মানে সংস্কৃত ভাষাটা পালি ভাষায় আপনার রূপান্তরিত হয়েছে। এরপরে এই পালি থেকে আরো অপভ্রংশ মানে হচ্ছে কোন একটা ভাষার পরিবর্তন। যেমন ধরেন সংস্কৃত আগে ছিল চন্দ্র, মানে সংস্কৃতিতে আগে ছিল চন্দ্র, এরপরে চন্দ্র থেকে আসছে আপনার মানে ওই যে যেই নিচের জন্য কি বলে এটাকে, দেখেন আমি একটু লিখে দিচ্ছি, এই যে এটাকে কি বলে রফলা বলে মনে হয়। এই রফলাটা পরিবর্তন হয়ে হয়েছে চন্দ্র। এরপরে এই যে সাথে যে যুক্ত বর্ণটা শেষ হয়ে হয়েছে চাঁদ। এই যে এইটাই হচ্ছে আপনার দেখেন এই সংস্কৃত থেকে অপভ্রংশ হয়ে হয়ে এই যে চাঁদে রূপান্তরিত হয়েছে। এখন এই জিনিসটা কিভাবে হয়? সাধারণত সাধারণ মানুষ সাধারণত কিছু মানুষ সাধারণ মানুষরা আমরা নিজেদের ভাষাটাকে সহজ করে বলার জন্য আমরা নিজেরা আস্তে আস্তে পরিবর্তন করি। পরিবর্তন করতে করতে আসলে ভাষাটা চেঞ্জ হয়ে যায়। এই কথাই বলছিল লাল নীল দীপাবলিতে হুমায়ুন আজাদ বলছিল যে আমাদের আজ থেকে 1000 বছর আগের যেই ভাষা, এই ভাষার এখনকার ভাষার অবস্থান কিন্তু মোটেও সেম না।
এখন তাহলে আমরা দেখতেছি যে প্রাচীন আর্য ভাষা থেকে আসছে আপনার পালি, পালি থেকে আপনার অপভ্রংশ হয়ে আসছে আপনার প্রাকৃত ভাষা। এই যে যে প্রাকৃত ভাষা, এখন প্রাকৃত ভাষা দুই প্রকার, একটা হচ্ছে এই যে দেখেন গৌর প্রাকৃতি, আর একটা হচ্ছে মাগধী প্রাকৃতি। তো গৌর নিয়ে তো জানেন, এটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে গৌর প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষা আসছে, আর মাগধী প্রাকৃত থেকে আসছে বাংলা ভাষা, সেটার মত হচ্ছে আপনার সুনীতি কুমার। আর এইটা হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো। এই হচ্ছে মোটামুটি ধরেন আমাদের ভাষার ইতিহাস, এর বেশি আর লাগবে না, ঠিক আছে? তো এতটুকু, এবং আপনারা বই তো পড়বেনই, ঠিক আছে? এটা আমাদের নর্মালি মানে একটা আমরা একটা আলোচনায় রাখলাম, ঠিক আছে? তো আশা করি এখান থেকেও ধরেন এই যে যেগুলো বললাম এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু চলে আসে বিভিন্ন পরীক্ষা, এখান থেকে মানে হালকা পাতলা প্রশ্ন আসে এখান থেকে। তো আমাদের এই যে বললাম তাহলে চর্যাপদটা কোন ভাষায় রচিত হয়েছিল? দেখেন এই যে প্রাচীন আর্য ভাষা তো সংস্কৃত ভাষা ছিল, এই ভাষায় তো পূজা অর্চনা হইতো, সমাজের অভিজাত শ্রেণীর মানুষ যারা আছে তারা সংস্কৃত ভাষায় কথা বলতো, ঠিক আছে? এখন এই সংস্কৃত ভাষা কিন্তু আপনার যে বৌদ্ধদের মানে এই সংস্কৃত ভাষা কিন্তু সাধারণ মানুষের কথা ছিল না। তাহলে সাধারণ মানুষ কি করত? এই যে যেই মানে বাংলা ভাষায় সাধারণ মানুষ কথা বলতো বাংলা ভাষায়, কিন্তু অভিজাত শ্রেণী এই বাংলা ভাষায় কথা বলতো না। তাহলে এখন এবার আমরা মূল আলোচনায় আসি যে বাংলা ভাষার 1000 বছর আগে প্রথম যে সাহিত্যটা পাওয়া গেছিল, মানে এই পর্যন্ত বাংলা ভাষা আবিষ্কৃত প্রথম যে সাহিত্যটা পাওয়া গেছিল সেটাই হচ্ছে চর্যাপদ। এখন আমরা P2 এর যেই স্লাইডগুলা আমরা প্রদর্শন করি এবং সেখান থেকে আমরা পড়ব। মানে এখন হয়তোবা উল্টা পাল্টা আলোচনা হইলেও যখন P2 এর স্লাইডে যাব তখন কিন্তু একটা ধারাবাহিক আলোচনা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই P2 এর স্লাইডে চলে আসলাম, এখন এখান থেকে আমরা পড়ব। আচ্ছা দেখেন, তো শুরুতে হচ্ছে বাংলা সাহিত্যের যুগ ও বিভাগ। এখানে বলা হচ্ছে সাহিত্যের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ মানে বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ করা হয়। দেখেন এখানে দুটা কথা আছে, বৈচিত্র্য আর হচ্ছে বৈশিষ্ট্য। যে এখানে মানে এটা আসলে ভাষার উপর নির্ভর হয়েছে, যে প্রাচীন যুগের ভাষাটা কিন্তু অনেক দুর্বোধ্য ছিল, মানে প্রাচীন যুগে যে চর্যাপদের ভাষা আপনি কিছু বুঝবেন না, কিন্তু মধ্যযুগে যে সাহিত্যগুলো তৈরি হয়েছে এগুলো আপনি পড়লে বুঝবেন। তাহলে এখন এই যে প্রাচীন যুগ আর মধ্যযুগের মধ্যে যুগ বিভাগের কারণটা কি? এটাই হচ্ছে কিন্তু ভাষার বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য। এই যে ভাষাটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, এই পরিবর্তনের ধারাবাহিক অনুসারেই কিন্তু যুগ বিভাগটা করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু মন মতো করা হয় নাই, কারণ ওই সময়ের ভাষাগুলো মানুষের জন্য একটু দুর্বোধ্য ছিল, ওই ভাষাগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে আমাদের পরিচিত হয়ে গেছে মোটামুটি। ধরেন আপনি যেই শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলীগুলা, ঠিক আছে, যদি আপনি একটু পড়েন তাহলে মোটামুটি আপনি বুঝবেন, এখানে কিছু জিনিস বুঝবেন কিছু জিনিস বুঝবেন না, অন্তত সান্দ্র ভাষা থেকে ভালো। এখন এই সান্দ্র ভাষা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো এখানে তিনটা বিভাগ হয়েছে, একটা হচ্ছে যে মধ্যযুগ 650 থেকে 1200, আর সরি প্রাচীন যুগ 650 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, আর হচ্ছে আপনার আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান, এটা আপনারা জানেন। তো প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন, খুব ভালো করে কোট করবেন, প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদের ভাষা ও চর্যাপদ। আর এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য। এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক, মানে যারা সাধনা করত, তাদের সাধনার রূঢ় তথ্য কবিতার চরণে ফুটিয়ে তুলছিল। তাহলে এই যে আমাদের এই যে আপনার চর্যাপদের যে ভাষাগুলো আমরা দেখি, ঠিক আছে, এই যে আপনার আপনা মাংসে হরিণা বৈরী, ঠিক আছে, এই কথাগুলা যে আমরা এই যে এই কথাগুলো হচ্ছে সাধন সাধন সঙ্গীত, মানে চর্যাপদের যেই পদগুলা রচিত হয়েছিল এগুলা আসলে ওই সময় গাওয়া হইতো, সাধারণ মানুষ এগুলা মানে গান বা কবিতাও বলতে পারেন, এগুলা কিন্তু গাওয়া হইতো। এখন এইখানে মূল বিষয়টা হচ্ছে এই যে আপনার ওই যে আপনা মাংস হরিণা বৈরী, এইটা দ্বারা এটা মনে হচ্ছে যে একটা সাধারণ মানুষের ভাষা, মানে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে কামার কুমার চাষা সবাই কিন্তু এই ভাষায় কথা বলতো এবং এগুলো শুনতো। কিন্তু এগুলার মধ্যে একটা মেসেজ ছিল, মানে এই ভাষাটার মধ্যে একটা সাধন তথ্যের একটা কথা ছিল, মানে ধর্মীয় একটা মেসেজ ছিল, যে মাঝে তো ধরেন যে এই যে হরিণ তার মাংসের জন্য সেই শত্রু হয়। তো এইটা দ্বারা সাধারণত ধরেন যে এটা দ্বারা আমরা অনেক কিছু মানে মিন করা যায়। এটা দ্বারা আমরা ধরেন যে নারী সমাজ, অনেক মেয়েরা আছে ধরেন তার সৌন্দর্যই তার জন্য প্রবলেম, আগে এসিড মেরে দিত, এটা একটা প্রবলেম। তো এই ধরনের প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা
সূক্ষ্ম একটা ধর্মীয় কনসেপ্টও ছিল। এখন এবার আমরা মূল কথায় আসি যে এই যে চর্যাপদ, এটা কেন রচনা করা হইলো? ওই সময় মানুষে কি খায়া দেয়া কোনো কাজ নাই, এরা কেন করলো? কারণ হচ্ছে, দেখেন যে এই চর্যাপদের যেই সাধক, যেই কবিরা ছিল, এরা ছিল সবগুলা আপনার বৌদ্ধ সাধক। এখন সাধকদের কাজ হচ্ছে ধর্ম প্রচারণা করা, মানে ধর্ম তারা প্রচার করবে। মনে রাখবেন যে ধর্ম প্রচার করার লক্ষ্যেই কিন্তু সাহিত্যের জন্ম। ঠিক আছে, মানুষ এমনি শুধু মন মতো লেখে নেই। ঠিক আছে, প্রাচীন যুগে যে সাহিত্যগুলো এবং মধ্যযুগ নিয়ে আমরা পরে আসতেছি, প্রাচীন যুগে এই চর্যাপদ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য ছিল আপনার মানুষকে ধর্মের পথে নিয়ে আসা, মানে ধর্ম প্রচার করা। ঠিক আছে, তাহলে বলা হয় যে চর্যাপদ কেন আবিষ্কার করা হয়েছে? ধর্ম প্রচারের লক্ষ্যে। এবং তাহলে এই চর্যাপদ গুলা কোথায় পড়ানো হইতো? দেখেন এই যে আমরা জানি পাল আমলে আপনার বিভিন্ন বুদ্ধদের মন্দির ছিল। হ্যাঁ, ওই যে বুদ্ধদের এগুলাকে কি যেন বলে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। ওই যে বৌদ্ধ ভিক্ষুদের মহাস্থান করে যেটা ছিল। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে ওদের যে বিশ্ববিদ্যালয় বলে আর কি, ওদের যে ইয়াগুলা ছিল, তো সেখানে ওদের যে বিদ্যালয়গুলা ছিল, আহ এটা আপনারা কেউ হেল্প করতে পারবেন? ওদের ওই যে, মানে ওদের খ্রিস্টানদেরকে তো চার্চ বলে, ওদের ওদেরটা কি বলে জানেন? মনে আছে? আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। ওদের ওরা, প্যাগোডা ভাই, হ্যাঁ, প্যাগোডা। প্যাগোডা। আচ্ছা, আমরা তো শুদ্ধ ভাষায় বলতেছেন। এখন ওটার কি যেন একটা নাম আছে বৌদ্ধদের যেই আহ, মানে মন্দির। আচ্ছা, ধরেন আমরা মন্দিরই বলি, ঠিক আছে, বৌদ্ধ মন্দির। হ্যাঁ, বৌদ্ধ মন্দিরই বলে। এই বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা করতো, বৌদ্ধ ভিক্ষুরা তাদেরকে বিভিন্ন পড়া পড়ানো হইতো। এখন তো তাদের জন্য তো বই লাগবে। ঠিক আছে, এই জন্য তারা এই বুদ্ধদের যে ছাত্রদেরকে এইগুলা পড়ানোর জন্য এই কবিতাগুলা বা গানগুলা তারা রচনা করছিল। তবে এই গানগুলার দুইটা অর্থ ছিল, একটা ছিল ভাবার্থ আর একটা ছিল আপনার মানে সাধারণ যে অর্থটা আমরা সাধারণত বুঝি। তো সাধারণ মানুষ এই লাইনগুলাকে যেভাবে বুঝতো, কিন্তু যারা বৌদ্ধ সাধক ওরা আবার এই লাইনগুলার অন্তর্নিহিত ব্যাখ্যাটা বুঝতো। ঠিক আছে, এই জন্যই বলা হয়েছে যে সাধারণত রুর বা তথ্য কবিতার চরণ ফুটিয়ে তোলা হয়েছে এখানে, যে তাদের বৌদ্ধ ধর্মের যেই মূল কথাটা সেটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখন প্রাচীন যুগে যে শুধুমাত্র চর্যাপদ ছিল বিষয়টা এমন না। প্রাচীন যুগে ছড়া রূপ কথা প্রবাদও ছিল। ওই যে ডাক ও খনার বচন বলে, আপনাকে যদি বলে ডাক ও খনার বচন কোন যুগে সাহিত্য, আপনি কিন্তু এটা প্রাচীন যুগে সাহিত্য বলবেন। কিন্তু ডাক ও খনার বচন কোন যুগে লিপিবদ্ধ হয়? মধ্যযুগে। তাহলে এটা প্রাচীন যুগে মানুষের মুখে মুখে বলতে 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 এটা কোথায় চলে আসে? আপনার মানে এটা আমাদের লোক সমাজে মানে মধ্যযুগে চলে আসে। তো ডাক এবং খনার বচন নিয়ে আমরা ভবিষ্যতে সামনের দিকে কথা বলবো আগামীকাল। এখন এখানে ছড়া ও রূপকথা, তাহলে দেখেন ছড়া, রূপকথা ও প্রবাদ, এগুলা সাধারণ এই যে প্রবাদ, রূপকথা, ছড়া, এই যে রূপকথা এবং প্রবাদ, এগুলাকে ডাক ও খনার বচন বোঝানো হচ্ছে। খনার বচনগুলো তো মোটামুটি একটা প্রবাদ। আচ্ছা, তাহলে আমি এবার এর পরের স্লাইডে যাই। দেখেন, তো প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো গোষ্ঠীকেন্দ্রিকতা, ধর্ম নির্ভরতা, এগুলো আপনারা জানেন। এবার বলা হচ্ছে যে চর্যাপদ। তো বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরানো নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। চর্যাপদের ধর্মমত ছিল চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এখন বৌদ্ধদের দুইটা গোষ্ঠী আছে। ঠিক আছে, এই দুইটা গোষ্ঠী নিয়ে আমরা এই পরের স্লাইডে কথা বলবো। তো বৌদ্ধ ধর্মমতের মধ্যে যেই সহজান যেই ধর্মটা আছে, মানে যেই শাখাটা আছে, তাদের সাধক মানে কি সাধন সঙ্গীত হচ্ছে এই চর্যাপদ। মানে তারা এগুলা গাইতো এবং এগুলা ধর্ম প্রচারের উদ্দেশ্যে এরা এগুলা মানে ছড়াইতো, মানুষকে বলতো। আচ্ছা, এবার দেখেন চর্যাপদের মূল বিষয়টা। চর্যাপদ মূলত কতগুলো পদ বা কবিতার গানের সংকলন। তখনকার সময় কবিতা পড়া হতো, কবিতা গানের মতো করে গাওয়া হতো, তাই অনেকেই একে গানের সংকলনও বলে থাকেন। তার মানে আপনার গানের সংকলন বা কবিতার সংকলন দুইটা যে কোনো একটা, যেটা অপশনে থাকে আপনি সেটাই দিতে পারবেন। এবার দেখেন যে সহজিয়া ধর্মমতটা কি সেটা আমরা একটু বুঝি। এখানে লাল যে হেডলাইন গুলা এগুলো ইম্পর্টেন্ট, আর আপনারা এগুলা ভিডিওটা থামায় থামায় এগুলো পড়িয়েন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, সহজে একটি বিশেষ ধর্ম সম্প্রদায় যারা সহজ পথে সাধনা করেন। আর এখানে আরেকটা কথা, যে এটা যেহেতু P2 এর লেকচার, সো আপনারা এগুলো বাইরে দিবেন না, না তো আমার সমস্যা হয়ে যাবে, বললো যে তুমি এটা কি কাজ করলা। ঠিক আছে, তো এই জন্য খুবই সিক্রেট। ঠিক আছে, তো যদিও এখানে মানে এটা তাদের থেকে বলা হয় নাই, এরা এটা আমার অবশ্যই আছে, আমি তো তাদের লেকচারটা প্লে করতেছি না, আমি আমার মতো করে বলতেছি। ঠিক আছে, আপনাদের সাথে বিষয়টা আলোচনা করতেছি, কিন্তু তারপরও আপনারা
বিষয়গুলো বাইরে মানে কারোর সাথে শেয়ার টেয়ার করবেন না আরে। মানে এমনভাবে কিছু করবেন না যেটা পিটুয়ের কাছে চলে যায়। তো দেখেন, সহজে একটি বিশেষ ধর্ম সম্প্রদায় যারা সহজ পথে সাধন করেন। এখন এই সহজ পথটা কি? দেখেন বৌদ্ধদের কিন্তু খুবই মানে ধর্মটা মোটামুটি একটু কড়া আছে। এখন এত কড়া ধর্ম তো পালন করা যায় না। এখন এই জন্য সহজভাবে তারা পালন করছে। এর মধ্যে একটা সম্প্রদায়, সেটা হচ্ছে চর্যাপদে বৌদ্ধ ধর্মের তথ্য কথা বিদিত হয়েছে। মানে বৌদ্ধ ধর্মের মূল তাত্ত্বিক কথা যেটা, ঠিক আছে, যে সাধনা করে করে একদম সৃষ্টির কাছাকাছি চলে যাওয়া, সেটাই এখানে বলা হয়েছে। চর্যাপদে সহজিয়াদের সাধন তথ্য বিদিত হয়েছে। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণী এবং আদর্শ নিয়ে মতভেদ তৈরি হয়। তার বাণী এবং আদর্শ নিয়ে কিন্তু মতভেদ তৈরি হয়েছে। এখানে আমি একটা মজা করি, সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধ সে কিন্তু একজন রাজার ছেলে ছিল এবং সে কিন্তু বিয়ে টিয়ে করছে। সে বিয়ে টিয়ে করে সংসার টংসার কইরা, ঠিক আছে, একদম মজা টজা করে চিন্তা করলো ধরতে বউটু আর ভাল লাগে না, এখন আমি সন্ন্যাস হব। এই জন্য সে তার স্ত্রী সব ছাইরা দিয়া হয়ে গেছে সন্ন্যাস। ঠিক আছে, এখন তা সে কিন্তু দুই দুই দিক দিয়ে লাভবান। মানে বিয়ে টিয়ে করে মোটামুটি দাম্পত্য জীবনও মোটামুটি সে উপভোগ করছে, এরপর আবার চলে গেছে কোথায়, ওই সাধনা করার জন্য। এখন বৌদ্ধ ভিক্ষু যারা বর্তমানে হয়, ওরাও তো গৌতম বুদ্ধের থেকে বোকা। কারণ ওরা তো বিয়েই করে না, বিয়ে না করে সুন্দর যায় সাধন সঙ্গী মানে সাধনা করার জন্য। তো যাই হোক, যে মজা করলাম, ঠিক আছে, তার মানে বোঝা গেল যে গৌতম বুদ্ধ কিন্তু চালাক আছে। আচ্ছা যাই হোক, তো এখানে তো আমরা সব, এখানে কিন্তু অন্য ধর্মের কেউ নাই, আর বৌদ্ধ কেউ নেই, মজা করলাম। তবে জাস্ট এটা নিছক মজা, ঠিক আছে, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আপনারা নিবেন না, আপনারা সব একই। ফলে বৌদ্ধ ধর্ম, দেখেন বৌদ্ধ ধর্মের মধ্যে এই যে গৌতম বুদ্ধ যখন মরে গেল, তখন তাদের মধ্যে আপনার এই যে তার বাণী এবং আদর্শ নিয়ে একটা প্রবলেম তৈরি হইলো। তখন বৌদ্ধ ধর্মের মধ্যে হীনযান এবং মহাযান নামক দুইটা দলে বিভক্ত হয়েছে। এই যে যেই মহাজন সম্প্রদায়ের থেকে উৎপত্তি হইল আপনার বর্জ্যযান, এবং এটা দরকার নাই, মহাযান থেকে আপনার ওই যে কালচক্র যান আর হচ্ছে মন্ত্রযান। কিন্তু বর্জ্যযান যেটা ছিল, দেখেন দুইটা আর আচ্ছা সরি আমি ভুল বললাম। দেখেন হীনযান আর হলো মহাযান, এই মহাযান থেকে তিনটা সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে: বর্জ্যযান, কালচক্রযান আর একটা হচ্ছে আপনার মন্ত্রযান। কিন্তু এই যে বর্জ্যযান যেটা, এই বর্জ্যযান থেকে তৈরি হয়েছে সহজযান। ঠিক আছে, তাহলে বোঝা গেল বৌদ্ধ ধর্মের মৃত্যুর পর দুইটা ধর্ম আসছে, দুইটা তথ্য আসছে, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। ঠিক আছে, এই মহাযান থেকে একটা শাখা হচ্ছে বর্জ্যযান, আর বর্জ্যযানের একটা শাখা হচ্ছে সহজযান। তো জিনিসটা একটু ডিপ, খুবই ডিপ যদি ধরেন আলোচনা করা হইলো। কারণ হচ্ছে দেখেন, চর্যাপদ থেকে তো মোটামুটি সব প্রশ্ন চলে আসছে, এই জন্য স্যাররা এখানে প্রশ্ন করতে গেলে পাগল হয়ে যায়, কোনটা দিবে না দিবে বোঝে না। এই জন্য জটিল ভাবে প্রশ্ন দিতেও পারে। এই জন্য আপনি এতটুকু মনে রাখলে হবে, মানে মহাযান, বর্জ্যযান, তারপর হচ্ছে সহজযান, এই ধারাটা একটু মনে রাখাটা ভালো। এই সহজযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধন সঙ্গীত হলো চর্যাপদ। তাহলে সহজযান থেকে আসছে আমাদের এই চর্যাপদ, আর এখানে বৌদ্ধ ধর্মের রীতিনীতি এগুলা বলা হয়েছে। ঠিক আছে, আর আমাদের এখানে হৃদয় ভাই, আপনি কিন্তু বাংলার একজন জনপ্রিয় টিচারের কাছে কোর্স করছেন। আমাদের কি নাম যেন, ওনার নাম হঠাৎ করে ভুলে গেছি। উনি আগে বিদ্যাবাড়িতে পড়াইতো, তো ওনার, তানভীর ভাই, হ্যাঁ তানভীর ভাই, আপনি আমাদের এই আলোচনার পরে আপনি প্রতিদিন পড়ে আসবেন টপিকগুলা। এরপরে যদি কোনো কিছু বাদ থাকে যেটা তানভীর ভাই আলোচনা হয়েছে আমাদের এখানে আলোচনা হয় নাই, সেটা আপনি অবশ্যই কোট করে বলবেন। বিশিষ্ট প্রাবন্ধিক এবং ঐতিহাসিক, দেখেন এখন কথা হচ্ছে এই চর্যাপদটা, এই যে পাওয়ার যেই নেশাটা, বা আমরা কেন খায়া দেয়া কোনো কাজ নাই, আজ থেকে এক দেড় হাজার বছর আগে, 1000 বছর আগে সাহিত্য নিয়ে কেন টানাটানি শুরু হইলো। তো বলা হচ্ছে যে ব্রিটিশরা যখন আমাদের দেখেন আমাদের বাঙালিদের মধ্যে একটা সমস্যা হচ্ছে কি জানেন, বাঙালিরা আমরা শুধু ভাত খাই আর বসে বসে জিমাই। ঠিক আছে, এছাড়া আর কোনো কাজ নাই। এত অলস জাতি সারা পৃথিবীতে আর কোথাও নাই। তো এই জন্য আমাদের এইসব এই দেশের ইতিহাস নিয়ে খায়া দেয়া কোনো কাজ নাই। এই জন্য আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি নাই। কিন্তু আপনার ব্রিটিশরা যখন এই উপমহাদেশে আসছিল, তখন তারা কিন্তু এই উপমহাদেশের আপনার সংস্কৃতি, শিক্ষা এগুলা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছিল। তারা শোষণ করছে ঠিক আছে, কিন্তু কিছু জিনিস পরিবর্তন করে দিছে, দুর্নীতি তার মধ্যে ছিল না। তারা শোষক শ্রেণী, কিন্তু তারা অনেকগুলো ভালো ভালো কাজ করে গেছে। এখন বলা হচ্ছে যে যখন ব্রিটিশরা আমাদের এই দেশটা শাসন করছিল, তখন তারা চিন্তা করলো আচ্ছা এই বাংলা ভাষা টাষা এগুলো কোন জায়গা থেকে আসছে একটু খোঁজ খবর নেই। তখন এই ব্রিটিশরা দায়িত্ব দিল এই যে আপনার মানে হরপ্রসাদ শাস্ত্রীর আগে, মানে এই যে দেখেন
যে রাজেন্দ্রলাল মিত্র, প্রাবন্ধিক এবং ঐতিহাসিক রাজেন্দ্রলাল মিত্রকে তারা একটা দায়িত্ব দিল যে তুমি এই পুঁথিপত্র কি কি আছে খুঁজে টুজে বাইর করো। তখন তারা এখন সে এই দায়িত্ব পালনের উদ্দেশ্যে সে 1882 সালে নেপালের প্রাপ্ত সংস্কৃত ভাষায়, খুব ভালো করে মনে রাখবেন, সংস্কৃত ভাষায়, নট বাংলা ভাষা কিন্তু, সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধ পুঁথির তালিকা প্রস্তুত করেন। মানে তার কাছে মনে হয়েছে এটা সংস্কৃত ভাষা। ঠিক আছে, তো আসলে তো বাংলা ভাষাটা সংস্কৃত থেকে আসছে। ওই যে বললাম যে প্রাচীন আর্য ভাষা থেকে, প্রাচীন আর্য ভাষা থেকে আপনার আসছে, মানে প্রাচীন আর্য ভাষা পরিবর্তন হয়ে পালিতে রূপান্তরিত হয়েছে, পালি পরিবর্তন হইয়া মানে প্রাকৃততে রূপান্তরিত হয়েছে, আর প্রাকৃত থেকে আসছে বাংলা ভাষা। ঠিক কথা বুঝছেন? এই ক্রমটা একটু মনে রাখবেন। তাহলে এখন এই জন্য সে সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধ পুঁথির একটা তালিকা প্রকাশ করেন, এবং এটা একটা তার একটা বই ছিল বা একটা আর্টিকেল ছিল, সেখানে সে লেখছে সাংস্কৃতিক সংস্কৃত বুদ্ধিস্ট লেকচার লিটারেচার ইন নেপাল। ঠিক আছে, মানে সংস্কৃত নিয়ে বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই একটা তালিকা প্রকাশ করছে সে এই নামে। তো এরপর সেই এই রাজেন্দ্রলাল মিত্র সে কিন্তু মারা গেছে। এরপর এই যে আসাম, বাংলা এবং উড়িষ্যার এই অঞ্চলের পুঁথি যারা আছে এগুলা, এই যে পুঁথি এগুলা সংগ্রহ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের সেই হরপ্রসাদ শাস্ত্রীকে। ঠিক আছে, মহামহোপাধ্যায় তার হচ্ছে মহামহোপাধ্যায় তার হচ্ছে একটা উপাধি। এখন এই সালের পুঁথির সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ঠিক আছে, একটু মনে রাখবেন। আর হরপ্রসাদ শাস্ত্রীর জন্মমৃত্যু একটু মনে রাখিয়েন, একটু আসে মাঝে মাঝে দিয়ে দিতে পারে 1800, যেহেতু গুরুত্বপূর্ণ, সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সো তার জন্মমৃত্যু একটু মনে রাখবেন 1853 আর 1931, খুব মনে রাখবেন, এটা আসতে পারে কিন্তু। ঠিক আছে, সবার জন্মসাল দরকার নাই, কিন্তু যারা একটু বিখ্যাত কুখ্যাত, ঠিক আছে, তাদেরটা একটু মনে রাখতে হবে। আমাদের হয়তোবা লাইনটা চলে যাবে কিছুক্ষণ পরে, আমরা নতুন একটা জুমের আইডি দেব। আপনারা চলে গেলে কিন্তু আমি জানবো না, কারণ আমি স্ক্রিনে আছি, তো আপনারা কে কে আছেন তাও জানি না, দেখিয়ে না আমাকে রাখে চলে যান না। হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, এটা একবার পরীক্ষা আসছিল। তো দেখেন, এই যে হরপ্রসাদ শাস্ত্রী, ও